উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে বেশ কিছু বিষয়, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার বিষয় আছে। গণভোট কবে হবে সেটি নিয়ে আজকে জামায়াত ইসলামী তাদের একটি দাবি সিইসির সঙ্গে মিটিং করেছে। তারা বলেছেন যে নভেম্বরের তারা গণভোট চান। এবারে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, তিনি পিআর নিয়ে যে আন্দোলন চলছে সেটিকে উদ্বেগ হিসেবে দেখছেন। এছাড়া ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে একটি বিষয় চলছে, সাম্প্রদায়িক শক্তির উত্থান, সেটি নিয়েও তিনি কথা বলেছেন। আমি আলোচনায় যাবার আগে সম্প্রতি আমরা দেখেছি যে এনসিপির নেতারা বা তরুণ যারা রাজনীতিতে আসছেন তারা সম্প্রতি উপদেষ্টাদের বিরুদ্ধে নানা রকম কথা বলছেন, তাদের সেফ এক্সিট নিয়ে কথা বলছেন এবং তারা কেউ কেউ আখের গুছিয়ে নিয়েছেন এ ধরনের বক্তব্য দিয়েছেন এবং কাকে চেয়ারে রাখা যাবে কি যাবে না সে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। আমি আলোচনা যাবার আগে খুব সংক্ষেপে সম্প্রতি একজন এনসিপি নেতার বক্তব্য একটু তুলে ধরতে চাই। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ সেরে রেখেছেন। তিনি বলেন, এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে, অথচ সব শ্রেণী পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে। উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই। এনসিপির আরেক নেতা বলেছেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইট ভাটা বন্ধ না করে মালপানি কামায় তাহলে তাকে আর চেয়ারে রাখব না, এমন হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব। আমি হারুনুর রশিদকে দিয়ে শুরু করতে চাই। আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে তরুণ রাজনীতিবিদ যারা আছেন, যাদেরকে আমরা দেখছি, তাদের এই ক্ষোভের কারণ কি? ধন্যবাদ। আজকের 21-এর রাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে সহ-আলোচক আমাদের রাজ্জাকি ভাই। 21-এ টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শকদেরকে শুভেচ্ছা রইল। বাংলাদেশে একটা অস্থির সময় আমরা পার করছি। বাংলাদেশে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, কোনো সন্দেহ নাই। তার কারণ একটা কর্তৃত্ববাদী শাসনের যে অবসান ঘটেছে একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে, এবং আমরা সবাই জানি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ক্রান্তিকালীন সময়ে দায়িত্ব নিয়েছে এবং তারা প্রায় 14 মাস মতো অতিবাহিত হয়েছে। সামনে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। সমস্ত কিছুকে নিয়েই একটা আমি বলবো যে একটা অস্থিরতা বিরাজমান আছে। বিভিন্ন জন দাবি দেওয়া নিয়ে যেমন রাস্তায় আপনার জমায়েত শিক্ষকরা, ছাত্ররা, বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বা বিভিন্ন ঘটনা ঘটছে। পাশাপাশি রাজনৈতিক আমরা যারা গত জুলাই আগস্টের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ বা যুগোৎপাতভাবে যারা জড়িত, তাদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি বা বিভিন্ন বিষয় নিয়ে যে মতপার্থক্য লক্ষ্য করা আছে, এটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত নয়। বিশেষ করে তরুণদের, ছাত্রদের যে সংগঠনটি সরকারের আশীর্বাদ পুষ্ট বা সরকারের ছত্রছায়ায় গঠিত হয়েছে, সরকার তাদের কিছু প্রতিনিধিও উপদেষ্টা পরিষদের মধ্যে নিয়েছে। সেই ক্ষেত্রে তাদের যে সমস্ত কথাবার্তা, আমি মনে করি যে এটা আমাদের রাজনীতির জন্য শোভনীয় নয়, এবং এই ধরনের ইঙ্গিত বা এই ধরনের বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে সুনির্দিষ্ট হওয়া উচিত। এবং এই জিনিসগুলো বলার ক্ষেত্রে চিন্তাভাবনা করে বলা উচিত। যে যেমন আপনি ইট ভাটার ক্ষেত্রে বললেন, ইট ভাটা এটা বাংলাদেশের সত্যিকারতে পরিবেশের জন্য একটা সমস্যা। তবে আমাদের এই ইট শিল্প যেটা, এটা বাংলাদেশের ইমারত শিল্পের ক্ষেত্রে, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে এবং নির্মাণ কাজের জন্য ইটের বিকল্প এখনও সেভাবে আমার বাংলাদেশে আসলে। কিন্তু এইটার ইটভাটা বন্ধ করার পরিবর্তে যেটা আহ্বান জানানো উচিত ছিল যে ইটভাটাকে পরিবেশ বান্ধব কীভাবে করা যায়। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে, এখানে কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি। তো যে কারণে এইভাবে বলাটা আমার মনে ঠিক হয়নি। দ্বিতীয়ত, শিক্ষার বিষয় নিয়ে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটাও দুঃখজনক। তবে শিক্ষকদের উচিত ছিল যে আর 2-3 মাস পরে তো জাতীয় নির্বাচন আসছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই ধরনের জমায়েত করে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, এটাও যেমন একটা বিষয়। পাশাপাশি তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশটাকে, সেখানে পুলিশের যে সমাবেশকে ভেঙে দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ, সেটাও আমার মনে হয় যে একটু ধীর স্থিরভাবে পদক্ষেপ নিলে ভালো হতো। কিন্তু
এটিকে কেন্দ্র করে আমাদের এনসিপির একজন কেন্দ্রীয় নেতা যেভাবে বক্তব্য রেখেছে যে এত টাকা দিয়ে গাড়ি কিনা হচ্ছে, রাষ্ট্রযন্ত্রের জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য গাড়ি তো প্রয়োজন, এগুলো তো বাস্তব। আপনি বিগত সময়ে পুলিশের জন্য যদি এখন গাড়ি কিনা হয়, যেটা যদি সমালোচনা করে সঠিক হবে না। তার কারণ গত জুলাই আন্দোলনের সময় পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লেগেছে। তো স্বাভাবিক তাদের কাজের এফিসিয়েন্সির জন্যে বা কাজের দ্রুততম আপনার এগুলোর জন্য তাদের গাড়ির প্রয়োজন আছে। এখন সেই জায়গাগুলোর জন্য যদি সরকারের কাছে তারা গাড়ি কেনার জন্য প্রস্তাব রাখে, সরকারকে এগুলো প্রায়োরিটি দিতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে বিষয়গুলো রয়েছে, যে মানুষ তো এখন হেঁটে কাজ করবে না আপনার, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তাভাবনা করে বলা উচিত ছিল। শিক্ষকদের যে দাবি, বেসরকারি শিক্ষকদের, যে হ্যাঁ তাদের একটা বৈষম্য আছে, তার কারণ সরকারি শিক্ষকদের আর বেসরকারি শিক্ষকদের মধ্যে অনেক বৈষম্য আছে। সেই ক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ হওয়া দরকার। তার কারণ যারা পিএসসি দিয়ে যারা শিক্ষকতা ক্যাডার সার্ভিসে যাচ্ছে তাদের কোয়ালিটি আর বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে যদি এখন এই কোয়ালিটিগত দিকগুলো আপনার সঠিক না করে সমান সুযোগ সুবিধা পেতে চান, এটা আমি যৌক্তিক মনে করব না। তবে তাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে রাষ্ট্রকে, শিক্ষা জাতির আলো। সুতরাং এই জায়গার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষকদের যেটুকু সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব বা শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার মধ্যে, সেটার ব্যাপারে সরকার অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের জায়গা থেকে শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে বলতে পারতো যে এই ধরনের দাবি দেওয়া আমরা বিবেচনায় রাখবো, পরবর্তীতে নির্বাচিত সরকার আসছে, সেই সময় এই ব্যাপারগুলো আপনারা আপনাদের দাবি দেওয়া জানাচ্ছেন, আমরাও বিষয়গুলো আমরা বিবেচনার মধ্যে রাখছি। তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত বা এই ধরনের উদ্ভূত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। সর্বক্ষেত্রে যে সমস্ত পেশাজীবীরা আপনার এই ধরনের আন্দোলনে যাচ্ছে তাদেরকে এই একটা মেসেজ দেওয়া যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই ক্ষেত্রে আমাদের সব বিষয়ে যদি বিভিন্ন পেশার যে সমস্যা আছে, দীর্ঘ 15 বছর যাবৎ যারা বৈষম্যের শিকার হয়েছে, এই সময় এই স্বল্প সময়ের মধ্যে যদি সেগুলো সব নিরসন করতে চান, সেগুলো কিন্তু আমি মনে করি যে আপনার সরকারের উপর একটা চাপ প্রয়োগ করা হবে। এটা আমার মনে হয় যে যৌক্তিক হবে না। আপনি বলছেন যে আলোচনার মাধ্যমে এটি আলোচনা করলে আসলে সংঘাতটা এড়ানো যেত বা সহিংসতা এই পরিস্থিতি হতো না। আমি আপনার কাছে আবারও আসবো হারুন ভাই। আমি এবার আবু-হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। আসলে তরুণরা যারা তরুণ রাজনীতি করছেন তারা কি সঠিক পথে আছেন মনে হয়, বা তাদের বক্তব্য কি আসলে সঠিক শব্দ প্রয়োগ বা শব্দ চয়ন হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, 21 টিভির দর্শক শ্রোতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন সহ আলোচক হারুন ভাই, সবাইকে শুভেচ্ছা। দেখেন, রাজনীতিতে যার যার স্ট্র্যাটেজি তার কাছে, কে কীভাবে তার রাজনীতি করবে সেটা সে চিন্তা করে। পথটা সঠিক না ব্যাঠিক সেটা যার যারটা তার। আমরা এখানে তো আলোচনা করতে পারি। যেমন ধরুন এই আজকের যে এনসিপি যে কথাগুলো বললো একটু আগে, আপনি বললেন হারুন ভাই আলাপ করলো, এখানে ইটের ভাটার থেকে টাকা খাওয়ার কথাও বলছে উপদেষ্টারা খেয়ে, যাতে এইটা চালু না রাখে এমন কথা আসছে। তারপরে তারা আখের গুছিয়েছেন এবং তারা সেফ এক্সিট খুঁজতেছেন। এই কথাগুলা আজকে যাদের মুখ থেকে আসছে তাদেরকেই একসময় এই সরকার প্রধান বলতেন তার নিয়োগকর্তা তারা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ফ্রম ডে ওয়ান যদি আপনি ধরেন, আমি মোটা দাগে যদি বলি, আন্দোলন তো সবাই করছে, কিন্তু সারফেসে কিছু ছাত্র তো আসছিল জুলাইয়ে, সারফেসে দৃশ্যমান। তো দৃশ্যমান সেই ছাত্রগুলো যাদের নাম আমরা জানি, হয়তো সবাই মুখস্থ করলে 25, 30, 35টা লোকের নাম খুব আলোচিত। এদের নাম ধরে কিন্তু আমরা সবাই কম বেশি, আমি আমার উপরে নিলাম, আমি যদিও বলিনি তথাপি এরা ছাত্র, এরা কেন আসলো, এরা ফেরত গেল না কেন, যাইতে পারতো। ফ্রম ডে ওয়ান তাদের কোনো প্রশংসা বা তাদের কোনো অ্যাপ্রিসিয়েশন করা হয় নাই আমার দেখা মতে। তখনও তারা তেজদীপ্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে আজকে কিন্তু ইউনূস সাহেব আর 3.5-4 মাস আছেন, যদি স্বাভাবিক নিয়মে নির্বাচন পর্যন্ত আমরা যাই, এবং এই স্বাভাবিক নিয়মে যদি নির্বাচন পর্যন্ত যাই, যদি কথা আপনি বলছেন না নির্বাচন পর্যন্ত যদি যাই, অনেক সংখ্যা কেন সেটা অনেক সিচুয়েশন, সেটা পরে বলি, আমি আগে এইটা খেই না হারাই শুনতে চাইছি পরে সংখ্যাটা কেন। এখন নির্বাচনটা মোটামুটি আপনি ধরে নেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে,
আমি তর্কের খাতিরে ধরে নিলাম নির্বাচন হচ্ছে, তাহলে ইউনূস সরকার ইজ আউটগোয়িং, অর্থাৎ ছাত্ররা যাকে নিয়োগ দিছিল তিনি চলে যাচ্ছেন। এবং তিনি চলে যাওয়ার আগে ছাত্রদেরকে যারা কখনোই অ্যাকসেপ্ট করেনি তাদেরই হয়তো পাওয়ারে যাওয়ার সম্ভাবনা, সুতরাং ইউনূস সাহেব চলে যাওয়ার পর তাদের একটা শেল্টার দরকার বলে আমি মনে করি। তা না হলে 3.5 মাস পরে যিনি চলে যাবেন উনি ইটভাটার টাকা নিচ্ছেন না কি নিচ্ছেন, এই আলাপগুলো আমার কাছে একেবারে অযৌক্তিক এবং অবান্তর মনে হয়। এর মানে আমি বলছি না এটা হচ্ছে না, হতেও পারে, কিন্তু এই আলাপটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। আমার কাছে মনে হয় তারা সাইড চেঞ্জ করতেছে, যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো। বিকজ যারা ক্ষমতায় যাবে সম্ভাব্য তারা কিন্তু তাদেরকে ফ্রম ডে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই, চলনে বলনে আচরণে। সুতরাং এটা তাদের একটা বিষয় হতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি তারা বলতো, হাসনাত আবদুল্লাহ কোথাও বলেছিল ফাঁসির দড়ি আমাদের নিকটবর্তী হয়ে আসতেছে, মানে যদি কোনো রকম সিচুয়েশন পরিবর্তন হয়। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে এই যে যার নাম বলেন সামন্ত শারমিন, উনি বললেন কি কি দুর্নীতি করেছে, আখের গুছিয়েছে, এটা ব্যাখ্যা অ্যাবসলিউটলি সে দিতে পারবে। কিন্তু আমি বারবার বলছি 3.5 মাসের মাথায়, মানে আর মাত্র 3.5 মাস, তাতে আমার কাছে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ আলাপ এটা করেছেনই বোধহয় সাইড চেঞ্জ করতেছেন, যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে কারা ক্ষমতায় আসবে, যারা আমাকে ডে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই, এটা একটা কারণ হতে পারে 1 নম্বর। আর 2 নম্বর হলো আপনার বাংলাদেশে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে আমরা সবাই বলি তাকে কোঅপারেট করেছি, ভালো কথা, এটা নিয়ে বিতর্ক করি না, কিন্তু বিতর্ক এসে যায়। সবাই এই সরকারকে কোঅপারেট করছে, এবং যারা সবাই কোঅপারেট করছে এই সরকারটাকে, সেই সবাই কিন্তু আবার আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছিল প্রায় 10-12 বছর। তো 10-12 বছর বিরোধিতা করা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আর সবাই এই সরকারকে সহযোগিতা করতেছে, সে টালমাটাল হয়ে যাইতেছে, কিছুই করতে পারে, কুল কিনারা পাচ্ছে না। সহযোগিতার নমুনাটা বলতেছি, তার মানে হচ্ছে ইউনূসকে অপসারণটা ফ্রম ডে ওয়ান চাচ্ছে। কারা চাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটা সেকেন্ডারি। এখন ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যান তাহলে কিন্তু কারা ক্ষমতায় যাবে আমরা জানি, এবং সুতরাং নির্বাচন না দিয়ে যদি চলে যান সবচেয়ে বেশি লোকসান হবে তাদের। এই কারণে যদি ইউনূস কোনো কারণে টার্মোয়েল সিচুয়েশন, আমি যে বললেন যদির কথা জিজ্ঞেস করলেন সেই ব্যাখ্যায় পরে আসি, যদি কোনো কারণে নির্বাচন না হয়, তার মানে হয় তাহলে ইউনূস চলে যাবে, নির্বাচন না হলে ইউনূস চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। হলেও চলে যাবে, না হলেও চলে যাবে, এটা আমার ধারণা বলছি। যদি বলেন কেন, সেটা অন্য আলাপ, উনি চলে যাবেন। তো উনি যদি চলে যান তাহলে নির্বাচন না দিয়ে গেলেও তাদের অবস্থাটা কি হবে? কারণ হচ্ছে এই যে আমরা ইতিমধ্যে দেখেছি মাঠে কিন্তু আওয়ামী লীগও খণ্ড খণ্ড মিছিল করতেছে। বাংলাদেশে একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, কালকে যদি ইউনূস সাহেব চলেও যায়, বাংলাদেশে আমি ভবিষ্যতে 50 বছরটা বলতে পারবো না, আগামী 2-4-6 মাসে পুলিশ আর্মির কোনো গুলি আর বের হবে না। পুলিশ আর্মির গুলি যেহেতু বের হবে না, সুতরাং ইউনূস সাহেব যদি নির্বাচন না দিয়ে কোনো কারণে চলে যান, টার্মোয়েল সিচুয়েশন যদি কোনো খারাপ দিকে যায়, তাহলে কিন্তু পতিত সরকার, কারণ এই এনসিপির বিরুদ্ধে কোনো সন্দেহ নাই, এবং ফ্রম ডে ওয়ান আজকে যারা তারা কোঅপারেট করে নাই তারাও তার বিরুদ্ধে। সুতরাং নির্বাচন না দিয়েও যদি চলে যায় তাহলে এনসিপি বিপদগ্রস্ত হবে। তো আমার কাছে মনে হয় আপনি একটা জিনিস বলছিলেন যে এনসিপি শেল্টার খুঁজছে, আমি বলতেছি আসলে কার কাছে শেল্টার খুঁজছে? ওই যে আপনি বিএনপির কাছে না জামায়াতের কাছে? আপনি কথাটা, আমি জামাত প্রসঙ্গ কিন্তু বলিই নাই না, কিন্তু আমরা সামনে দেখছি যে যারা আমি বলছি বড় দল হচ্ছে বাংলাদেশের বর্তমানে। আপনি কথাটা বুঝে নেবেন, খালি আমাকে ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। নির্বাচন হলে কারা বিজয় লাভ করবে একটা আমরা জানি, অনুমান আছে, এবং তারা ফ্রম ডে ওয়ান তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই। সুতরাং তাদের শেল্টার তাদের দরকার। এই কারণে সরকার চলে যাক, সরকার উপদেষ্টারে গালাগালি করুক, কোনো সমস্যা নাই। নির্বাচন না হলেও যদি চলে যায় ইউনূস সাহেব, তাইলে কিন্তু তখন পতিত সরকারের লোক এবং যারা নির্বাচন হইলে বিজয় লাভ করতো তারা দুইয়ের কাছেই কিন্তু এরা গ্রহণযোগ্য নয়, সুতরাং তাদের বিপদ অনিবার্য। তাই আমার কাছে মনে হয় এই সমস্ত বক্তব্যের মাধ্যমে একটা শেল্টার তারা খুঁজতেছে, মানে সেফ এক্সিট যেমন ইয়েরা খুঁজতেছে, এরাও তখন শেল্টারে সেফটি জোন খুঁজছে। আপনার বক্তব্য অনুযায়ী আমি আপনার কাছে আবার আসবো, আমি হারুন ভাইয়ের কাছে আসতে চাই। আসলে হারুন ভাই নিশ্চয়ই শুনছিলেন শেল্টার কাদের কাছে শেল্টার খুঁজছে তরুণ নেতারা। বিএনপির কি আসলে কাদেরকে শেল্টার দিবে ক্ষমতায় গেলে?
এটা আমি অনুমান করে বলতে পারবো না যে তারা শেল্টার খুঁজছে, তারা আপনার দুজনেই অ্যানালাইসিস, এইটা অনুমান করে বলা আমার জন্য যৌক্তিক হবে না। কারণ রাজনীতিতে তো আপনার বাংলাদেশে সবসময় জোট হয়। এখন সামনে জাতীয় নির্বাচনের সময় আপনার জামাতও চেষ্টা করছে তার পাল্লা ভারী করার জন্যে। বিএনপি তো জোট স্বাভাবিক কারণে যারা সমসাময়িক সময় আপনার বিএনপির সঙ্গে একসাথে আন্দোলন করেছে তারাকে নিয়ে জোট তো বিএনপি হবেই। না আমরা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, যদিও দল থেকে কখনো আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, যে আসলে এনসিপির সঙ্গে বিএনপি এবং জামায়াতের নেতাদের সঙ্গে আলোচনা একটি চলছে, কে কোন দিকে যাবে। নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয় না, তবে এনসিপি তো আপনার বিএনপির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, দেশের সামগ্রিক বিষয়গুলি নিয়ে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। আপনার একসাথেই তো ওই যে মিটিংয়ে এই জুলাই সনদ বলেন বা বিভিন্ন যে কমিশনগুলো হয়েছে সেই সব জায়গাতে তো এনসিপির প্রতিনিধিরা থাকে, সেসব জায়গাতে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি যে আপনার একটা অনির্বাচিত সরকার তো আপনার দীর্ঘমেয়াদী থাকতে পারে না। এটা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার এসছে, সর্বোচ্চ মেয়াদ ছিল 2 বছর। জিয়া রহমানের সময়ও সামরিক শাসনের মেয়াদ ছিল 2 বছর, জেনারেল এরশাদের সময়ও আপনার সামরিক শাসনের মেয়াদ ছিল 2 বছর, আপনার 1/11-এর সময় যে ফখরুদ্দিন মদিরা ক্ষমতা তাদেরও মেয়াদ ছিল 2 বছর। সুতরাং টেস্ট কেস হচ্ছে 2 বছর। এর মধ্যে যদি কিছু করতে পারে, নিজেরা দল টল গঠন করে যদি কোনো কিছু অগ্রসর হতে পারে, না হলে আপনার ক্ষমতা, যেমন আপনার 1/11-এর সময় ফখরুদ্দিন মহিউদ্দিনরা চেষ্টা করেছিল কিন্তু ফেল করে তাদের এক্সিটের জন্যে যাদের সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাদেরকে বসিয়ে দিয়ে তারা বিদায় নিয়ে নিয়েছে। সামনে যেটা নির্বাচন হবে সেটা অতীতের মতো এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না, যেটা আপনার নাহিদ বা এনসিপি নেতারা যেটা বলছে, এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না। তবে নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হতে হবে। এখানে অ্যারেঞ্জ নির্বাচন করা যাবে না, এতে দেশের জন্য একটা সর্বনাশ। বিএনপির সঙ্গে যদি তাদের সমঝোতা হয় সেক্ষেত্রে তাদের রাজ্যে কি ভাই যেটা বলছেন যে সেক্ষেত্রে তারা একটি সেফ জোনে থাকতে চান না, সেফ জোনের কোনো বিষয় না এখানে বিষয় হচ্ছে, শুনেন, যার যার কর্ম তার কর্মফল তাকে ভোগ করতে হবে। এটা পরিষ্কার হিসাব। আপনি এখন যারা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, সে উপদেষ্টাদের মধ্যে যদি আপনার করাপশনের কোনো বিষয় থেকে থাকে, রাষ্ট্র প্রতিষ্ঠান আছে দুর্নীতি দমন কমিশন, সুতরাং তারা যে সেখানে আওতা মুক্ত থাকবে, তাদের সে আওতায় আসবেন, এই কথা তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তবে এখানে সেফ এক্সিস্টের ব্যাপার না। একটা ক্রান্তিকাল সময়ে দায়িত্ব পালন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সহযোগিতা করছি এবং ইতিমধ্যে একটা নির্বাচনের আপনার রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচন আশা করছি নির্ধারিত সময়ে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিতে হবে, কোনো সন্দেহ নাই। নির্বাচন নির্দিষ্ট সময় হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সময়ের পিরিয়ড, নির্বাচন বা আপনার জুলাই সনদ যা কিছু আছে, এগুলো সবগুলোই কিন্তু আগামী জাতীয় সংসদে আপনার এগুলো রেটিফাই করা লাগবে। এগুলোর মধ্যে এগুলোকে আপনার অন্তর্ভুক্তি করা লাগবে, এগুলোকে বৈধতা দেওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আমি সংবিধানে যেহেতু 4 বার 5 বার সংসদ ছিলাম, সুতরাং আমার যেটুকু ধারণা যে অতীতে এই সমস্ত যে সরকারগুলোর কথা আমি বললাম, এই সরকারগুলো সব সময় আপনার এইগুলো পরবর্তী সংসদে সংশোধনী নিয়ে এসে এগুলোকে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং আগামী তো হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন আসবে না। যারা ভালো কাজ করছে তাদের অবশ্যই সুনাম পাবে, আর এদের মধ্যে যদি আপনার অন্য কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তারাও সেটার জন্য দায়বদ্ধ থাকবে। এটা তো আপনার জবাবদিহিতার বাইরে তো আমরা কেউ না, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। সুতরাং আজকে এনসিপিআররা যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটা আপনার, আমি মনে করি যে এই ধরনের বক্তব্য আরও সতর্কতার সাথে দেওয়া উচিত ছিল। এটা আপনি একটা ফেক বলে দিলেন যে সব আখের গোছাচ্ছে। কারা আখের গোছাচ্ছে, কে আখের গোছাচ্ছে, সেই নামগুলি আসলে তাদের পরিষ্কার করা উচিত এবং কাদের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আসছে। এই অভিযোগগুলো রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক কিছুকে আপনাকে মিনিমাইজ করা লাগে, এটা বুঝতে হবে। আপনার কিছুদিন আগে আমাদের এই যে উপদেষ্টা, কি বলার নাম, প্রেস উপদেষ্টা বললো না যে আমরা ক্ষমতা আসার সময় আমাদের বিভিন্ন জায়গায় পদ প্রদানের ক্ষেত্রে এই প্রেস সেক্রেটারি, তারা তো সে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে সরকারের বক্তব্য কিনে জানে না, কিন্তু তার বক্তব্য তো যে এটা ক্ষমতা আসার পর আপনার বিভিন্ন জনকে আপনার এই সব পদায়ন পজিশন বসানোর জন্য বিএনপি জামাত এদের দাবি দেওয়া তাদেরকে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো বাস্তব যে আপনার যারা
বিগত সময়, এখন এনসিপি যারা বক্তব্য দিচ্ছে বিদায়ের সময় এই কথাগুলো যদি আরও আগে বলতো তাহলে একটা ব্যাপার ছিল। বিদায়ের সময় আমাদের বাস্তব যেটা চারিত্রিক আমাদের বৈশিষ্ট্য, একেবারেই আমি খোলাখুলিভাবে বলছি, চারিত্রিক আমরা কি চরিত্রগতভাবে পরিবর্তন হতে পেরেছি? আমরা কি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কোনো পরিবর্তন এসছে? এত বড় একটা রক্তপাতের মধ্যে পরিবর্তন আসার পর আমি বলি একটুকু আসেনি। দ্বিতীয়ত, যে আমাদের স্বার্থে আঘাত লাগলে, আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার কাছে আমি একটা দাবি দেওয়া নিয়ে গেলাম, সেটা যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনাকে আমি ট্যাগ লাগাবো যে আপনি জামাত করেন, না হয় আওয়ামী লীগ করেন, না হয় আপনি স্বৈরাচারের দোষর। এইটা আমাদের সংস্কৃতির মধ্যে গত 50 বছরের লেগে আছে। তো সুতরাং আমরা দায়িত্বশীল জায়গা থেকে আপনার এই সব কথাবার্তা বলার সময় আরও সতর্কতা অবলম্বন করা দরকার। তার কারণ যারা দায়িত্ব পালন করছে তারা সকলে সম্মানিত লোক, সুতরাং তারা একটা ক্রাইসিস মোমেন্টে কিন্তু এই দায়িত্বটা পালন করছে। সুতরাং এইখানে এই মুহূর্তে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা আমি মনে করি না যে যৌক্তিক হবে। এখানে অনেক যোগ্য ব্যক্তিও আছে, আবার অনেক অযোগ্য ব্যক্তিও আছে, যেটা নিয়ে বিভিন্ন কোশ্চিন আছে, যেটাকে উপদেষ্টা পরিষদ থেকে আরও যোগ্যতম লোকদের দ্বারা আপনার গঠন করা হলে হয়তো আমাদের জন্য আরও কল্যাণ বয়ে আনতে পারত। যাই হোক, তারপর আমি বলবো যে আপনার এই ধরনের বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে, আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি মনে করি তাদের জায়গা থেকে সব দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা দরকার। জি, হারুন ভাই আপনার কাছে আবারও আসবে। আমি এই পর্যায়ে আহ্বানা রাজ্জাকির কাছে যেতে চাই। রাজ্জাকি ভাই, নির্বাচনের দিকে আসা যাক। নির্বাচন, গণভোট নিয়ে সবারই আগ্রহ আছে নিশ্চয়ই। গণভোট আসলে জামায়াত বলছে যে নভেম্বরে হওয়া উচিত, বিএনপি বলছে যে ভোটের দিন, নির্বাচনের দিনই হওয়া উচিত। এইটি নিয়ে কি আসলে কোনো টানাপোড়েন তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে ভবিষ্যতে, যে আসলে আগে না কোনটা আগে কোনটা পরে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন যে এই যে সংস্কার এবং ঐক্যবদ্ধ কমিশন, তারা যে দীর্ঘ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর না অক্টোবরের লাস্ট আলোচনা করলো সম্ভবত 8 তারিখে, এখন যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা তারা নোট অফ ডিসেন্ট সহ কিছু ঐক্যমত্য আছে, নোট অফ ডিসেন্টও আছে, এটা সম্ভবত 17 তারিখ স্বাক্ষর হবে এই জায়গাটায়। এটাই এই চলমান প্রক্রিয়াটা থাকতে থাকতে কিন্তু আর একটা বিষয় নতুন যোগ হয়েছে, গণভোট। গণভোটের কথাটা কিন্তু শুরুতে ছিল না, এবং একসময় ভাইয়েরা এটা গণভোটের বিরোধীই ছিল। তারপর যাই হোক, যখনই বিরোধীটা আমি এখন টানবো না, যেহেতু তারা একটা ঐক্যমত্যে চলে আসছে যে তারা গণভোটে সম্মতি দিচ্ছে, সেখানে আবার এখন একটু ব্যাপার আসছে, গণভোট নির্বাচনের আগে নাকি গণভোট এবং নির্বাচন একই দিনে। ওনাদের ভাষ্যটা হইল যে আমরা একই দিনে করব, আর জামাত বলছে যে আমরা আগে করতে চাই, সম্ভবত নভেম্বরে ডিমান্ড করছে। আজকেই বলেছেন, আজকে ডিমান্ড সঙ্গে দেখা করে। যার যার একটু আগে বলছে যার যার স্ট্র্যাটেজি তার কাছে। কিন্তু আপনি যদি আমাকে তৃতীয় ব্যক্তি হিসাবে বলতে বলেন, তাহলে একটা কথা এখানে আছে যে গণভোটের সাথে জুলাই সনদের বাস্তবায়ন একটা সম্পর্ক আছে, অর্থাৎ গণভোটের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে। ওই জুলাই সনদটা বাস্তবায়ন চান কি চান না, এবং ধরা যাক পজিটিভ ধরলাম, চায়, ধরে নিলাম চায়, তাহলে কি ওইটার আলোকে নির্বাচন হবে, কেননা ওখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব আছে, ঠিক আছে, ওইটার আলোকে নির্বাচনটা হবে। সে কারণে জামাত হয়তো আগে চাচ্ছে। এবং গণভোট হইল বাংলাদেশে আপনি যত কিছু বলবেন সর্বোচ্চ কি, সর্বোচ্চ হল গণভোট। গণভোটের পর আপনি বলতে পারবেন না যে এই গণভোটের কোনটা মানবো কোনটা মানবো না, কিন্তু এটার অ্যাপ্রুভাল দিতে হবে। ইট ইজ জাস্ট পিওরলি রং, এবং জাস্ট মানুষকে ভুল বুঝানো। পৃথিবীতে গণভোটের উপরে কিছু নেই। সংবিধান বলতে যা বুঝে তার উপরে গণভোট। সুপ্রিম কোর্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি বলেন, সবার উপরে গণভোট। এখন আসেন, যদি আগে হয় তাহলে তার আলোকে নির্বাচন হবে, আর যদি একই দিনে হয় তাহলে কি হবে? একই দিনে হলে তো আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি তো গণভোটের দিন যদি নির্বাচন সংসদ সদস্য হয়ে যায়, আপনার সংসদ সদস্য তো হয়েই গেল। এরপর ওই গণভোটের বাস্তবায়ন হইলে কি না হইলে কি, আপনি সংসদ সদস্য তো আর বাদ দিতে পারতেছেন না, সংসদ তো হয়ে গেল। এটা একটা সূক্ষ্ম ট্রিক্স, এবং আমি এটাকে রাজনীতি মনে করি না, এটা আমার কাছে মনে একটা অপরাজনীতি। কারণ আমি বলছি গণভোটের ঊর্ধ্বে কিছু, সবার উপরে গণভোট, কিন্তু আপনি এখন গণভোটের জন্য রাজি হলেন একই দিনে, এবং পার্লামেন্ট থেকে নাকি এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে। পিওর রং কনসেপ্ট। এটা
এগুলো চলেই তো না। আপনি এটা একটা অচল কথা চালানোর চেষ্টা করেন, এক। দুই হচ্ছে, আপনি নির্বাচন যদি করেন, একই দিনে যদি আপনি এই গণভোট করেন, তাহলে আপনি তো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে না। কোন বিধিতে আপনার নির্বাচনটা হচ্ছে তাহলে? ওই সময় যে নির্বাচনটা হবে একই দিনে হয়, কোন বিধিতে? সংবিধান। কোন সংবিধান? সবাই বলে ৭২ সংবিধান, আমি সেটাই থাকি। সেটাই তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন। তাহলে সেটা ১.৫ বছর পরে এসে ফেব্রুয়ারি ২৬-এ কিভাবে করবেন? কিভাবে করবেন আপনি বুঝাইতে হবে তো। আপনি সংবিধানে তো একটা মেয়াদ দেয়া আছে। আপনি সংবিধান ফলো করলে তো আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। আর এটাকে সোজা ভাষায় বলা হয়, একটা কমন প্রচলিত শব্দ এখন ফুল স্টপ। অর্থাৎ ৮ই আগস্ট ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন ২৪-এর, ৭ই নভেম্বর ২০২৪-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমি জানি হারুন ভাই আমার চেয়ে সংবিধান ভালো জানেন, যেহেতু পার্লামেন্টের ২বার মেম্বার ছিলেন, সংবিধান নিয়ে আলোচনা করছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ৯০ দিন পার হয়ে গেছে ৭ই নভেম্বর ২০২৪-এ, আর এই নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে ২১শে নভেম্বর ২০২৪-এ। আপনি তো টাইম পার হওয়ার পর আসছেন ইলেকশন কমিশন হয়ে। সুতরাং এটা একটা বিশাল জটিলতা সামনে, এবং এটা কিন্তু একটা লড়াই হবে। মানে জুলাই গণভোট আগে, নির্বাচনের আগে লড়াই কি মাঠের নাকি? মাঠের লড়াই। আজকে বললেন যে নভেম্বরে যাচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং কথা বলি আমি। একটু আগে হারুন ভাই বললেন যে অ্যারেঞ্জ ইলেকশন হবে না, বললো যে অ্যারেঞ্জ ইলেকশন হবে না। এনসিপির সাথে কিন্তু তাদের একটা আলোচনা চলছে। আর অ্যারেঞ্জ ইলেকশন বলতে কি বোঝায়? দেয়ার আর টু ওয়েজ। অ্যারেঞ্জ ইলেকশনের দুইটা পথ। যেমন ২০০৮-এর যে নির্বাচন হয়েছিল সেটাও অ্যারেঞ্জ ইলেকশন, কিন্তু সেই অ্যারেঞ্জ ইলেকশনে হারুন ভাইদের সাথে বসে নাই। মানে বিএনপির সাথে কেউ বসে নাই, জামাতের সাথে কেউ বসে নাই, আওয়ামী লীগের সাথেও কেউ বসে নাই। প্রশাসন অ্যারেঞ্জ করছে যে কাকে ক্ষমতায় নিব, কতটুকু পার্থক্য দেখায়। সরকার অ্যারেঞ্জ করেছে, এই তো জি একটা অ্যারেঞ্জমেন্ট করছে কি কাকে নিব, কতটুকু পার্থক্য। যেই পার্থক্যতে এরা কেউ প্রশ্ন করবে না, এবং তারা সবাই কিন্তু হ্যাপি ছিল, কেউ বিতর্ক করে নাই। মানে এমন পার্থক্য একটা দেখাইছে, ওইটাকে বলে সরকারিভাবে অ্যারেঞ্জ। আর রাজনৈতিকভাবে অ্যারেঞ্জ কোনটা জানেন? এই যে এনসিপির সাথে আমার আলোচনা, তোমাদের 10টা সিট দিব না, ওই 10টা সিটে আমার প্রার্থী থাকবে না, আমার দলের প্রার্থী থাকবে না, কিন্তু আমাদের ভোট তোমাকে দেওয়া হবে। দিস ইজ কল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এইভাবে ইসলামী দলকে দেওয়া হইতেছে। ছোট ছোট দল তো জানেনি কারে কারে একটা গ্রিন সিগন্যাল দিছে। এটা গণতন্ত্রের সাথে, রিয়েল গণতন্ত্রের সাথে যায় না। বিকজ আপনার লোক ভোট দিবে অন্য দলের অন্য মার্কার লোকেরে, সে পাশ করে আসবে। দিস ইজ কল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। বোথ ওয়ে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এটাকে এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা বললো। আরেকটা কথা বলবো আমি, সেটা হলো যে ফর্মুলে আপনি নির্বাচন করেন। আমি বারবার বিএনপির জন্য আমি আফসোস করি, সত্যি কথা বলতে। এখনো বলছি, ড্রাইভিং সিটে তারা, রাজনীতির ড্রাইভিং সিটে তারা। আমার দুইটা মানুষের প্রতি মারাত্মক শ্রদ্ধা। আফসোসটা কেন বিএনপির প্রতি আপনার? বলতেছি ওই যে দুইটা লোকের শ্রদ্ধা নিয়ে আসলাম আবার। একজন জিয়া রহমান, আরেকজন খালেদা জিয়া। দুইজনের সান্নিধ্য আমি পেয়েছি, সেটা একটা লম্বা কাহিনী। জীবনে দুইবার জিয়া রহমান সাহেবের সাথে আমার দেখা হয়েছে। একবার তার হাতের থেকে আমি খাবার নিয়েছি, খাবার বলতে ওই যে প্রোগ্রামের খাবার, বঙ্গভবনে। আর একবার খালেদা জিয়া সাহেব, ম্যাডাম খালেদা জিয়ার পাশে বসে আমি ইফতার পার্টি করছি, যখন সে বিরোধী দলনেত্রী। দুইজনকে কাছের থেকে দেখা আমি আজও তাদেরকে মাথায় তুলে আসছি শ্রদ্ধার দিক থেকে। ওই জন্য আফসোস হয় যে ড্রাইভিং সিটে তারা, এই যে ড্রাইভিং সিটে তারা বৈশা আজকে যে কাজটা হচ্ছে, আপনি ধরেন পিআর সিস্টেম বাদ দেন, নর্মাল কোর্সে যদি নির্বাচন হয় একেবারে আগের নিয়মে, তাইলেও বিএনপির বিজয় সুনিশ্চিত আজকে পর্যন্ত, আমার ধারণা বলছি। আই মে বি রং, কিন্তু আমি ধরে নিচ্ছি। এরপরে আসেন পিআর পদ্ধতিতে যদি আসেন, তাহলে বিএনপির কিছু সিট কমে যেতে পারে। জামাত হয়তো বিরোধী দল হিসাবে 40টা সিট পেয়ে ঢুকলো, তাতেও বিএনপি ক্ষমতায় থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি হবে না কি হবে, গণভোট আগে না পরে, এই সমস্ত বিতর্কে যদি কোনো কারণে আপনার নৈরাজ্য তৈরি হয়ে যায় আর নির্বাচনটা বাতিল হয়ে যায়, বোধহয় ওনাদের লোকসান। উনি যেতে, এবং এক্ষেত্রে কি হবে, সবচেয়ে লাভবান হবে কে? পতিত সরকার, যদি নির্বাচন না। রাজ্জাক ভাই, আমাকে এই পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে। আমার প্রোডাকশন থেকে বারবার বলছে যে বিরতিতে যেতে হবে, সময় পার হয়ে যাচ্ছে। একটি বিরতি নিচ্ছি আমি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবং
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আমরা বিরতিতে যাওয়ার আগে রাজ্জাকী ভাইয়ের বেশ কিছু কথাবার্তা শুনছিলাম। বিএনপিকে নিয়ে বেশি উনি কথা বলছিলেন, তার হতাশার জায়গা, আফসোসের জায়গায় তিনি বলছিলেন যে, এবং পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের একটি কথা তিনি বারবার বলছিলেন যে আসলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলি বিএনপির করছে বা হয়ে গেছে কোনো রকমভাবে। আপনি কি না, এখানে আমি পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট হোক বা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্ট হোক, সরকারের অ্যারেঞ্জমেন্ট হোক, সে বিষয়ে পরে আসছি। এখানে বিষয়টা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা ক্রাইসিস ফেস করছি, কোনো সন্দেহ নাই। গোটা জাতি একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্রাইসিস থেকে উত্তরণের যে পথ, এটার জন্যই তো আপনার এই জাতীয় সনদ বলেন বা ওই বিভিন্ন কমিশন গঠন করা, এগুলোর চেষ্টা হচ্ছে। গণভোট নিয়ে ঐক্যমত পোষণ হয়েছে, আর আশা করি আগামী 17 তারিখ জুলাই সনদের আমরা ডিক্লারেশন একটা পাবো, এবং সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আমরা পাবো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সংবিধানের মধ্যে এখন গণভোটের কোনো প্রভিশন নাই। বর্তমান সংবিধান থেকে শেখ হাসিনা উঠিয়ে দিয়েছে, গণভোটের প্রভিশন আগে ছিল। এখন গণভোটটাও যে আমি আয়োজন করব, সেটাও কিন্তু সংবিধানে আমাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা লাগবে। ঠিক আছে না? এই গণভোটের মধ্যে যেহেতু সেটেলড ইস্যু, আমরা গণভোটটা কিসের উপর করব? আমরা যে আগামী 17 তারিখে যে জুলাই সনদের ডিক্লারেশন দেব, সেটাই গণভোটে আমি আপনার বৈধতা নিয়ে আসবো। রাজ্জাকী যেটা বলেছে যে অবশ্যই গণভোট বাংলাদেশে অতীতে 3টা হয়েছে, তার মধ্যে একটা ছিল অ্যাবসলিউট সংবিধানের উপরে। হ্যাঁ, তো সুতরাং গণভোট সংবিধানের উপরে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এখন বর্তমান গণভোট আপনি করবেন জনমত যাচাইয়ের জন্যে। এই গণভোটটা আমরা বলছি যে নির্বাচনের দিন, গণভোট নিয়ে কিন্তু আর কোনো বিতর্ক নাই। আবার কোনো কোনো দল বলছে যে নির্বাচনের আগে এটা করতে হবে। জুলাই সনদ অনুযায়ী যে নির্বাচনের কথা বলছে, সেই জুলাই সনদ অনুযায়ী নির্বাচন তো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। আর জুলাই সনদটা আমরা আগামীতে যারা সংসদ সরকারে যাবে, যেগুলো সাংবিধানিক বিষয় রয়েছে, সেগুলো সংবিধানে, আজকে আমি গণমাধ্যমে দেখলাম যে এটা ওই ঘোষণার সময় একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারে যে আগামী সংসদে 6 মাসের মধ্যে এগুলো এই ধরনের একটা আলোচনা, যেটা আমরা 17 তারিখ অপেক্ষা করি। আসলে এগুলো অনুমানের উপর আলোচনা করাটাও ঠিক হবে না। তবে বাংলাদেশের সংবিধানে খুব পিকুলিয়ার, গত পঞ্চদশ সংশোধনী শেখ হাসিনা যেটা করে গেছে, আপনি সংবিধানের 172 অনুচ্ছেদ আপনি বহাল রেখেছেন। সেখানে বলছেন যে 172 অনুচ্ছেদে আপনি যে কোনো বিষয়ে, সংবিধানের যে কোনো বিষয় মানে 2/3 মেজরিটি হলেই আপনি সেগুলো সংশোধন পরিবর্তন, হ্যাঁ 142, সেগুলোর মধ্যে দিয়ে আপনি পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে পারবেন। আবার ওই সংবিধানের মধ্যে লিখছেন যে এই কিছু কিছু ধারা, এগুলো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। সাতের খ বদল হবে না। এই যে একটা সাংঘর্ষিক না, হারুন ভাই আমি কমপ্লিমেন্ট দেই, সাংঘর্ষিক না, এটা একদম স্টপ। আপনি এটা নাড়াচাড়া করতে করা যাবে না, হাতি দিতে পারবেন না, হাতি দেওয়া যাবে না, কোনো গণভোট করে করা যাবে না, আপনি মহাবিপদে পড়বে সবাই। এগুলো একটা অদ্ভুত ধরনের, এটা কোনোদিন হতে পারে না। সংবিধানে পরিবর্তনযোগ্য, এটা তো কোরআন শরীফ না যেটা কোরআন পরিবর্তন কেউ করে ফেলবে। তারপরে আপনার এখানে আপনি গণভোটের যে বিষয়টা ছিল, গণভোটটা উঠিয়ে দিয়েছে এই একটা কারণে যে ভবিষ্যতে গণভোট থাকলে, যে আজকে আমরা গণভোট আয়োজন করতেছি, এটাও কিন্তু সংবিধানের বাইরে আছে। যে কারণে আমরা নির্বাচনের দিন কেন বলছি, নির্বাচনের দিন আপনার যে ভোটারদের উপস্থিতি, নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, যার ফলশ্রুতিতে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতির যে পার্সেন্টেজটা থাকবে, ধরেন 50%, 60%, 70% ভোটের উপস্থিতি হতে পারে। যে পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে, আপনার গণভোটেরও সেই কাস্টিং রেট একই রকমই আসবে। ঠিক আছে না? যেহেতু এটা সেটেলড, আমরা তো রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে শুধু এখানে হ্যাঁ না, আমরা এতগুলো সাধারণ ভোটার, গ্রামের, মফস্বলের এই 84 দফা সম্পর্কে তারা অজ্ঞ, এরা এসব ব্যাপারে মোটেও অকিবহাল না, সচেতন না, কিচ্ছু জানে না। কিছু সচেতন মানুষ যারা তাও 84টা সম্পর্কে আমাকেই প্রশ্ন, আমি এখনো বলতে পারবো না। তো যা স্বাভাবিক কারণে এইটা গণভোটটা করতে হচ্ছে কেন, যে এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ঐক্যমত পোষণ করেছি, সেই বিষয়গুলোকে একটা আইনি কাঠার মধ্যে নিয়ে যাওয়া, সেটার জন্য গণভোট। তো সুতরাং নির্বাচনের দিন আপনি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আর না হলে আপনার সঠিক হবে, এটা আমি মনে করি না। আর না হওয়ার ক্ষেত্রে আমার জায়গা থেকে, আমার যেটা অ্যানালাইসিস, আপনি যদি অন্য দিন করেন, ধরেন যে আপনি নভেম্বরে করতে, জামাত বলছে নভেম্বরে, জামাত তো আমি বলবো গত 85 বছর তাদের জন্মলগ্ন থেকে সমস্ত ক্ষেত্রেই
তারা একটা বিভ্রান্তি তৈরি করেছে সব সময়। ৭১-এ বলেন, আপনার ৮৬-তে বলেন, এই এখন বলেন, ইভেন ৪৭-এ বলেন, তারা রাজনৈতিক দল হিসেবে অলওয়েজ একটা ইতিহাসের টার্নিং পয়েন্টগুলোতে সবসময় বিভ্রান্তি তৈরি করেছে সব সময়। তো এখন এই ক্ষেত্রে আপনি গণভোট আগে করবেন, এখন এখানে গণভোটের মধ্যে কোনো পার্সেন্টেজের কথা, আগেকার পার্সেন্টেজগুলো দেখবেন যে জিয়াউর রহমান সে যে গণভোট হয়েছে 98% ভোট কাস্টিং হয়েছে, তার মধ্যে 88% হ্যাঁ হয়েছে। তো এখন আপনি গণভোট করবেন, গণভোটে দেখা গেল যদি নির্বাচনের দিন যে পার্সেন্টেজটা হয়, আমি লিখে দিচ্ছি কাগজে কলমে, যদি অন্য দিন করেন তখন এটা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে আপনার গণভোট হবে, তাহলে এখন অ্যারেঞ্জ গণভোট করতে হবে, আপনাকে পার্সেন্টেজ দেখানো দিন, আপনি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে না, আগ্রহ মানুষের থাকবে না যে কি এখানে কোনো সরকারের পরিবর্তন নাই, কোনো প্রার্থী নির্বাচন নাই, কোনো কিছু নেই। আমি বাস্তবতার কারণে বলছি, তার কারণ এখানে জনমত আছে গেলেই হবে কিছু, তো দেখা গেল 5% ভোট কাস্ট হলো বা 10% কাস্ট হলো, তখন তো আপনি আপনার মতো গণমাধ্যম থেকে আলোচনা শুরু করবেন যে এই 100 ভাগ ভোটের মধ্যে কেন 10 ভাগ আপনার, এটার বৈধতা কি, এটাকে কিভাবে গ্রহণ করা যায়, এটা বহু প্রশ্ন আসবে, আমি আপনাকে আগাম বলে দিচ্ছি। সুতরাং আমি মনে করি যে যারা এসব বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি করছেন, খুব চিন্তা ভাবনা করে করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে আচ্ছা কি ভাই যে কথাগুলো বলেছেন যে আমাদেরকে ভাবতে হবে যে এখানে যদি আজকে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়, নির্বাচন না হয়, সবসময় বলি নির্বাচন না হয়, উনি হয়তো বিএনপির জন্য প্রকাশ করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একা বিএনপির দায়িত্ব না, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা সবার দায়িত্ব, নির্বাচনে গ্রহণযোগ্যতা করা একটা সবার দায়িত্ব, এবং এই অন্তর্বর্তী সরকারকে আপনার নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত তাদেরকে বৈধতা দাও, এই বর্তমান আমরা যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, যারা সমর্থন দিয়েছি, তাদের সবার দায়িত্ব। শুধু আপনি যদি তাদেরকে ফেলে দেন তাহলে তো ফেলে দিলে এটা অহেতুক তাদেরকে দায়িত্ব দিয়ে এটা বিপদের মধ্যে ফেলে দেওয়া, তারা একটা জাতির ক্রাইসিস টাইমে দায়িত্ব পালন করছে, এটা ভাবতে হবে আপনাকে। সুতরাং তারা যে চেষ্টা করছে না, তারা এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে একের পর এক সিরিজ বৈঠক করছে এবং চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা বা ঐক্যমত প্রতিষ্ঠা করার, এইসব ক্ষেত্রে না হলে এটা আমাদের সবার জন্য অমঙ্গল বয়ে আনবে। আমি মনে করি যেটা আপনার গণভোটের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, যদিও বিএনপির জায়গা থেকে গণভোটের ক্ষেত্রে আপত্তি ছিল, কারণ আলটিমেটলি আপনি জুলাই সনদের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলিল, এটাকে আপনার আইনি কাঠামো আপনি সংবিধানে যে দিবেন, আপনি গণভোট তার সংবিধান এখন নাই। সুতরাং আমরা যে দাবি দাওয়াগুলো নিয়ে বা যে প্রস্তাবগুলো নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি, এই আস্থার অভাব যদি থাকে যে আমি ক্ষমতায় গেলাম, আমি ক্ষমতায় গিয়ে এই এত দীর্ঘ লং আলোচনার মধ্য দিয়ে আমি যেসব বিষয়গুলো আমরা সিদ্ধান্তে ঐক্যমত হলাম, একটা দলিল স্বাক্ষরিত হলো, সেগুলো আমি গিয়ে পরিবর্তন করব, মানবো না, তাহলে তো দেশে ভাই রাজনীতি করা যাবে না। এই বিশ্বাসটুকু তো থাকতে হবে যে আজকে আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি না যেটার কারণে বিএনপির ক্ষেত্রে গণভোটের ব্যাপারে বিএনপি আপত্তি ছিল বা বিএনপি রাজি ছিল না, একটাই কারণে, অন্য কোনো কারণ না। আপনি আলোচনার মধ্য দিয়ে একটা দলিল তৈরি করলেন, সবাই স্বাক্ষর করলেন, এটা তো একটা রাষ্ট্রীয় দলিল হবে। এইটার পরে এর আগে ওই যে আমরা 3 দলের উপর রেখা জোট রেখায় সব বলে আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমি জানি না এরকমভাবে আপনার অফিসিয়ালি কোনো আলাপ আলোচনা করে 3 দলের দলিল জাতীয়ভাবে প্রকাশ করছিল, আমার জানা না এরকম। তবে এখন তো আপনার এটা জাতি জানছে, দেখছে, সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়া এই সমস্ত রাজনৈতিক দলের জন্য কাউরির জন্য আপনার এটা আমি মনে করি না যে এটা ভাবা উচিত। সুতরাং আপনি যেটাই করেন না কেন আপনাকে সবগুলোই আপনাকে আগামী জাতীয় সংসদে আপনাকে নিয়ে যেতে হবে। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, আসলে কি আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন? আমার দেখা অভিজ্ঞতা, আমি তো রাজনীতিবিদ না, বা রাজনীতিবিদ না বললে ঠিক হবে না, যে তো আলোচনা করি এটা রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এই যে জুলাই সনদ টনদ নিয়ে যেটা আলোচনাগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় যে বিপ্লব বলতে যেটা বোঝায় সেটার ফার্স্ট ফেজ আমাদের ফেল করা হয়ে গেছে। আমরা হয়তো আবার সেকেন্ড ফেজে যাচ্ছি, সেটা আরেকটা আলোচনা অন্যদিন করব। কিন্তু এখন আমার কাছে গত 8 তারিখে বিশেষ করে সেনাবাহিনীর যে কিছু আমরা জিনিস জানছি, ওটা নিয়ে বড় কথা বলবো না এখন, যেহেতু এখন টাইম নেই। তো কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছে যাদের নামে, তো তারা এখন হেফাজতে রাখছে, পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা এখন করছি না। বাট ওটা আমার কাছে মনে হয় আমরা একটা সেকেন্ড ফেজে ঢুকছি, মানে বাংলাদেশের রাজনীতিতে একটা সেকেন্ড ফেজ শুরু হয়েছে, জানি না সেটা কোথায় গিয়ে ঠেকবে। এখন ভাইয়ের কথাগুলোর কিছু জবাব দিই। একটা কথা ভাই বললেন যে জুলাই সনদ একই দিনে যদি গণভোট হয় আমরা সংসদে অ্যাপ্রুভাল দিব না, এটুকু আস্থা রাখতে হবে। এটুকু আস্থা রাখার জায়গা বাংলাদেশে গত 53 বছরে রাজনীতিবিদরা তৈরি করতে পারে নাই।
তার কারণ হচ্ছে রাজনীতিবিদরা খুব রাজকীয়ভাবে ডায়লগ দেয় যে সাধারণ লোক যখন গণাগণি করে ক্যালকুলেট করে, বা এনজিও সরকার যাদেরকে বলা হয় তারা যখন ক্যালকুলেট করে তারা 2+2 4 মনে করে, আর রাজনীতিবিদরা মনে করে বানায় 2+2 22। দায়িত্বশীল একজন ব্যক্তি বলছেন, নাম বললাম না, পৃথিবীতে এর চেয়ে ভেক্টর হতে পারে না। কোন তথ্য, কোন দর্শনে 2+2 22 হবে? কোন তথ্যে? আপনি বললেই তো হবে না রাজনীতিবিদ মানে ইউ নো এভরিথিং। নো। আচ্ছা, এইবার আসেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমার কথা না, রাজনীতিবিদদের কথা। এবং জনগণ সেটা টোপ ফেলে এবং গিলে, টোপ ফেলে এবং গেলে, অথচ এটা একটা প্রতারণা। কেন আমি বলছি? এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন 3 দলীয় জোটের রূপরেখা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, তার সাথে জামাত, অর্থাৎ 2টা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা ছিল বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার বলে, কিন্তু তারা তো সাথে নিচ্ছেন, আপনি নিয়ে আন্দোলন করছেন, ভালো লাগছে। আবার নির্বাচনের সময় শরিক হইয়া তাদেরকে ওই মন্ত্রীও বানাইছে। আজকে আবার তীব্র গন্ধ পাচ্ছে তাদের কাছে রাজাকারের। আমি ফর গডসে, আমার সাথে জামাত প্রীতি নাই, আওয়ামী লীগ বিরুদ্ধ নাই এই মুহূর্তে, আমি একটু নিরপেক্ষ কথা বলছি। আপনারা কখনো ঘ্রাণ পাবেন, কখনো গন্ধ পাবেন, আর সেই জামাতকে কাছে নেবেন, দূরে ঠেলবেন। আমি আপনাকে বিশ্বাস করব কেন? আপনার মনে আস্থা থাকবে কেন? 1। 2, আপনি যদি সংসদে অ্যাপ্রুভাল দেনই, মনে করেন করবেনই, তাহলে আগে করলেই বা দোষ কি? 3, সংবিধানে বলছেন গণভোট বলতে কিছু নাই। সেই সংবিধান তো থেমে গেছে, 2 জনে একমত আসলাম, ওটা হাতই দিতে পারবেন না। তাহলে গণভোট আসলো কোত্থেকে? আসছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান থেকে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব, উনি নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারি 26, মানতে বাধ্য এবং মানতে বাধ্য সংবিধানের বাইরে সে। কিন্তু মানতে বাধ্য কেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে চলমান, সে কারণে। নাহলে আপনি যান কেমনে ফেব্রুয়ারিতে নির্বাচনে? এরা মেনে নিচ্ছেন কেমনে? একবার ফেব্রুয়ারি নির্বাচন চাইলেন, 7ই আগস্ট নির্বাচন চাইলেন পরবর্তী 3 মাসের মধ্যে, 7ই আগস্ট 2024-এ। তারপরে আপনারা এই সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ও, ইট ইজ সো ইজি, কথায় কথায় শিফট করে ফেলবেন। তারপরে চূড়ান্তভাবে আসলেন ফেব্রুয়ারিতে নির্বাচন। তার মানে কি? সবাই ইউনূস সরকারের অলিখিত অন্তর্বর্তীকালীন সংবিধানের অন্তর্গত, মানেন আর নাই মানেন, তার মানে সব অবৈধ। এবং এইটা স্বীকৃতির জন্য গণভোট বলেন অথবা জুলাই ঘোষণাপত্র যেটা করছেন আগে, সেটাকেও সংশোধন করতে পারেন। সহজ রাস্তা, গল্পের কিছু নাই, তামাশার কিছু নাই, এটা কোনো সমিতি ক্লাব না। ওই যে জুলাই ঘোষণাপত্র দিচ্ছেন, সেখানে এখনও সুযোগ আছে জুলাই ঘোষণাপত্র সংশোধন আকারে সংশোধন করবেন, এবং সেখানে এই সরকারের মেয়াদ দিবেন 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত। এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন আনবেন, নিয়োগ দিবেন, এবং এর ভিতরে উনি নির্বাচন করে চলে যাবেন, টোটাল সবার বৈধতা। নাহলে ওই সংবিধান থেমে আছে, যেটা আলাপ হইল, আপনাদের যাওয়ার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং অবৈধ হবে। এবং ভাগ্যগুণে যদি 5 বছর পর, 10 বছর পর হয়, আজকে রাজ্জাকের কথা তখন ফলবে, এভরি উইল বি আনসারেবল। কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু হত্যার বিচার কতকাল পরে করছে, আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচার কতকাল পরে করছে, এবং এই বঙ্গবন্ধু হত্যার বিচারও আওয়ামী লীগ করেছে, আর তারপরে যুদ্ধাপরাধীর বিচারও আওয়ামী লীগ করেছে। ইনশাআল্লাহ তাআলা যদি সুযোগ থাকে, এই যদি এগুলো ত্রুটি না করে, শুদ্ধ না করে, আমি বারবার বলছি, সবাই কিন্তু সময়ের ব্যবধানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে। আমি হারুন ভাইয়ের কাছে আসতে চাই। বারবার আশঙ্কার প্রকাশ করছিলেন রাজ্জাকি ভাই, কথার মধ্যে আশঙ্কা চলে আসে। আমি সেফটির জন্য বলছি, সবার সেফটির জন্যই বলছেন না? ঠিক আছে, আশঙ্কার কথা বলছেন না। বিষয়টা হচ্ছে কি, আপনারা দেখেন রাজ্জাকি ভাই যে কথাগুলো বললো, জামাত বিএনপির সঙ্গে আপনার নির্বাচনী জোট ছিল। জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল, এবং রাজনৈতিক কৌশল হিসাবে আমি পার্লামেন্টে মেজরিটি নেওয়ার জন্যে আওয়ামী লীগ একটা জোট তৈরি করেছে, তাদের সমমনাদেরকে নিয়ে বিএনপি একটা জোট করেছে, এবং এটা স্থায়ী কোনো ব্যাপার না। তারা তো বিরোধী শক্তি। সুতরাং যেহেতু আবার রাজাকারদেরকে নিয়ে আবার শেখ হাসিনা আবার আন্দোলনও করেছে, সেটাই বলছে একসাথে, সেটাই বলছেন যে সবাই আসলে তাদেরকে নিয়ে। সুতরাং এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা ব্যাপার আছে এখানে। আপনি এখানে মেজরিটি আনার জন্য বা সরকার বিরোধী আন্দোলনকে আপনার জোরদার করার জন্য আপনার যখন যাকে দরকার মনে নিয়েছেন। যেমন 3 দলের রূপরেখার মধ্যে সিদ্ধান্ত ছিল যে স্বৈরাচারকে আমরা কেউ নিব না, কিন্তু দেখা গেল বিএনপি 91 সালে ক্ষমতা আসার পর বিএনপির বিরুদ্ধে আপনার জামাত, জাতীয় পার্টি,
আওয়ামী লীগ মিলে একসাথে তারা আন্দোলন করেছে। এখন এখানে যে বিষয়টা এর আগে আলোচনা এসছে যে আপনার বাংলাদেশে ক্ষমতার পটে পরিবর্তন হয়েছে এবং এইভাবেই আপনার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। আগামী 20 বছর পর, 10 বছর পর, 30 বছর পর এগুলো তো সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। বাংলাদেশের সংবিধান ইতিমধ্যে 15টা সংশোধনী হয়েছে, ঠিক আছে না? এরপরে আবার আপনার যে সংশোধনী হবে না বা আজকে যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যুগের পরিবর্তনে, যুগের চাহিদার সঙ্গে, সেগুলো যে আবার আপনার নতুন করে সংশোধনী আসবে না সে কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সংবিধান তো বলাই আছে এই জন্যে, 142 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রের প্রয়োজনে আপনার যে কোনোই রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো সংবিধান, যে কারণে আপনার যে কোনো সময় যে কোনো বিষয়ে পরিবর্তন, সংযোজন, বিয়োজন আপনি করতে পারবেন। রাজনৈতিক অ্যারেঞ্জ হচ্ছে কি যে আজকে আমরা জোট করি, এটা রাজনৈতিক অ্যারেঞ্জ, যেটা আমাদের বললো এটা রাজনৈতিক অ্যারেঞ্জ মানে আপনার ভোটে জিতিয়ে দেওয়া না। রাজনৈতিক অ্যারেঞ্জ অতীতে দেখা গেছে যে আপনার বিএনপির সঙ্গে যারা জোট হয়েছে তারা ধানের শীষ প্রতীক নিয়ে অন্য দলের প্রার্থীরা একই প্রতীকই ভোট করেছে। আমরা যে ওই সব জায়গায় বিএনপির প্রার্থী দিইনি। ঠিক আওয়ামী লীগ যে জোট করেছে, আওয়ামী লীগেরও ওই নৌকা প্রতীক নিয়েই সব ভোট করেছে, তারা আপনার অন্য তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করেনি। এবার সম্ভবত আরপিওতে এরকম হতে শুনছি যে জোট করলেও যার যার দলের প্রতীক তারা তাদেরকে নিয়ে ভোট করতে হবে। আর রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে কি? রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে যে আপনার রাষ্ট্র তার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য, তারা যখন ক্ষমতায় এসছে এটাকে বৈধতা আনার জন্যে রাষ্ট্র আপনার অ্যারেঞ্জ করে কাকে কতটুকু সিট দিবে না দিবে, কে কয়টা পাবে, যেটা এরশাদের সময় হয়েছে, আপনার 111-এর সময় হয়েছে, এগুলো হলো রাষ্ট্রীয় অ্যারেঞ্জ। এটা প্রশাসনিকভাবে রাষ্ট্র করেছে, আপনার রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। সুতরাং এগুলো এগুলো আমাদের দেশের আপনার গত 50 বছরের মধ্যে যেহেতু আমাদের গণতান্ত্রিক চর্চাটা আমরা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি, আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র এই অবৈধ সরকারকে 15 বছর বৈধতা দান করেছে, কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তারপরও সর্বপ্রথম এই সরকারকে আপনার ভারত সমর্থন দিয়েছে। এখন পর্যন্ত ধরেন যে সেখানে আমাদের দেশের বর্তমান যারা দুশ্মন আমি বলবো, যারা গণহত্যা চালিয়েছে, তারা এখন ভারত থেকে আশ্রয় নিয়ে বসে আছে, ঠিক আছে, তাদের পক্ষ অবস্থান নিয়ে বসে আছে। এখন সরকার ভারত 15 বছর কখনোই বলেনি যে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ নির্বাচন চাই। এখন বলছে ভারত, সেই ভারতই আজকে 5 বছর আগে 10 বছর আগে কথা ভারত কোনোদিনই বলেনি। এখন বলছে সকল দলের অংশগ্রহণে ভারত একটা মানে নির্বাচন দেখতে চাই। কেন এই কথাটা তো তুমি আগেও বলতে পারো। বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সব দল অংশগ্রহণ করুক, সেটা আমরা চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগ। হ্যাঁ, বিএনপি তো বলছে 52 দল। বিএনপি বলতে কি আপনি বোঝাতে যাচ্ছেন যে সাম্প্রতিক যারা গণহত্যার সঙ্গে তাদেরকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে? এটা যদি অর্থ করে এটা ভুল অর্থ হবে। তার এই মুহূর্তে দায়িত্ব কেউ নিতে পারবে না। যারা বিগত সময়ে আপনার এই গত 1.5 বছর আগে যে ব্যাপক গণহত্যা চালিয়েছে, গুম করেছে, অপহরণ করেছে, আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যে মানবতা বিরোধী অপরাধগুলো করেছে, তো সেই অপরাধগুলোর আপনার বিচার হবে না? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এটা আমি বলবো আওয়ামী লীগের ভবিষ্যতে নতুনভাবে রাজনৈতিক দল করতে পারবে না, এ কথা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা রাষ্ট্রীয় সম্পদ সুপাত করেছে, যে রাষ্ট্রীয় আইনকে লঙ্ঘন করে যারা এই সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, যে প্রতিষ্ঠানগুলো করেছে, তাদের বিরুদ্ধে বিচার হতে হবে আপনার। জি, এছাড়া আর বাকি যারা আছে তারা আসলে রাজনীতিতে অংশ নিতে পারে। এই যে একটি বক্তব্য আসলে রাজনীতি বক্তব্য, আমি খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই। আসলে আপনি বারবার বলছেন যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এটা থেকে বিএনপি খুব লাভবান হবে বা বিএনপির ক্ষতি হতে পারে পলিটিক্যালি? লাভ ক্ষতির বিষয় না। আপনি যেমন আজকে যে সংস্কারটা চলতেছে আলোচনা, আপনি দেখবেন 40টা লোক যায়, ধরেন 40টা লোক ওখানে যায় বা 50টা লোক যায়, রিপ্রেজেন্ট করে 40-50টা দল। কাউন্টেবল দল আছে মাত্র 3টা আপাতত। একটা হলো সরকারি ছত্রছায়া, যেটা আমরা বলি ছাত্ররা নিয়োগকর্তা, এইটা, আর বাকি 2টা আমি নাম বলবো না, আপনারা বুঝতেছেন। তো এই বাকি এই 3টা দল যদি বাদ দেন, বাকিদের কাছে এটি জাস্ট চার্মিং। আমি যাচ্ছি সংস্কার কমিটিতে, আমি যাচ্ছি ঐক্যমত্য কমিশনে। কালকে যদি নির্বাচন করার পর ওনারা শাহী দরজা খুইলে বৈশা যায় গণভবনে বা বঙ্গভবনে, ওই সমস্ত লোক বারান্দাও যাওয়ার সুযোগ পাবে না। সুতরাং এই যে এগুলো হলো একটা অবান্তর বিষয় হচ্ছে, আমি আবার একই কথা বলে শেষ করছি, বর্তমান রাজনীতিতে 3টা রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার। সেই 3টা রাজনৈতিক দল হলো বিএনপি, জামাত এবং এনসিপি। 3 মিলে একটা ঐক্যমত্যে এসে একটা স্টেক হোল্ডার হতে হবে। 2 সরকার একটা বড় স্টেক হোল্ডার, গল্প যতই করি। 3 এরকম টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে সেনাবাহিনী বা 3 বাহিনী বলেন, তারা একটা স্টেক হোল্ডার। এই 3টা স্টেক হোল্ডার একটা জায়গায় এসে নির্বাচন এনশিওর করতে হবে, তাহলে হবে, নয়তো সম্ভাবনা খুবই ক্ষীণ।
জি, রাজাকি ভাই এই নিয়ে আপনার সঙ্গে ভবিষ্যতে আরও কথা হবে আশা রাখি। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।